উপজেলা নির্বাচন যেন পারিবারিক প্রতিযোগিতা। বালিয়াডাঙ্গিতে দুই চাচা এক ভাতিজার লড়াই, সবাই স্থানীয় সংসদ সদস্যের স্বজন, দ্বিধাদ্বন্দ্বে সাধারণ ভোটাররা। তিন ঠিকাদারের দ্বন্দ্বের গ্যাড়াকলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ, নির্মাণ কাজ গড়িয়েছে আদালতে। ইপিজেড পাচ্ছে দক্ষিণাঞ্চল, আসবে $150 কোটি বিনিয়োগ। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। ভোটের মাঠে লড়াই করেন ভাই ভাই কিংবা বাবা ছেলে, সংসদ সদস্য থেকে উপজেলা, এমনকি ইউনিয়ন চেয়ারম্যানের রাজনৈতিক বলয় বা নেতৃত্ব একই পরিবারের হাতে। এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাচনেও চেয়ারম্যান পদে লড়াই করছেন সেই পরিবারেরই দুই ভাই ও ছেলে। তারা হলেন স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের দুই চাচা ও এক ভাই। এদিকে নির্বাচনে সংসদ সদস্য ছোট চাচার পক্ষে সরাসরি কাজ করছেন বলে অভিযোগ করেছেন বড় চাচা। এমন পরিস্থিতিতে দ্বিধা দ্বন্দ্বে সাধারণ ভোটাররা। 1,60,600 জন ভোটারের উপজেলা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাচনে 4 প্রার্থীর 3 জনই লড়ছেন একই পরিবার থেকে। স্বাধীনতার পর থেকেই এই এক পরিবারের কাছে বৃত্তবন্দী বালিয়াডাঙ্গির রাজনৈতিক নেতৃত্ব। নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে মোহাম্মদ আলী, তারই ছেলে আলী আফসার মুকুট প্রতীকে ও ছোট ভাই শফিকুল ইসলাম ভোট করছেন আনারস প্রতীক নিয়ে। আবার দুই ভাইয়ের আপন ভাতিজা হলেন স্থানীয় সংসদ সদস্য সুজন আর বড় ভাই ঠাকুরগাঁও 2 আসনের 7 বারের সাবেক এমপি দবিরুল ইসলাম। তবে ভোটের মাঠে সরব শুধুমাত্র মোহাম্মদ আলী ও শফিকুল ইসলাম। প্রচারণার শুরু থেকেই মোহাম্মদ আলীর অভিযোগ, স্থানীয় এমপি ও ভাতিজা সুজন শফিকুল ইসলামকে সরাসরি সমর্থন দিয়ে প্রভাব বিস্তার করছে। এই এমপি সাহেব তার সন্ত্রাসী বাহিনী ওই পক্ষে নামিয়ে দিয়েছে, তারা হয়তো একটা কু করার চিন্তা ভাবনা করছে। তবে শফিকুল ইসলামের দাবি, জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তার বড় ভাই মোহাম্মদ আলী অপপ্রচারে নেমেছেন। জনপ্রিয়তা একটা প্রভাব, মানুষ যাকে ভালোবাসে তার পক্ষে প্রভাব আলটিমেট পড়বে, ভালোবাসে একটা প্রভাব তো পড়বেই। এমন পরিস্থিতিতে প্রার্থী বাছাইয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোটাররা চান ভোটের সুষ্ঠু পরিবেশ। মাজহারুল ইসলাম সুজন ভাই ঠাকুরগাঁও 2 আসনের এমপি এবং ওনার চাচা উপজেলা প্রার্থী, ওনার ছোট চাচা উপজেলা প্রার্থী। দুই ভাই করতে ওরা জাননি, এখন যদি জাত দুনা ভাইতে আমরা কি করবো? ঝগড়া বিবাদ যাতে না হয়, এটাই আমরা চাচ্ছি। আর অভিযোগের বিষয়ে কিছুই জানেন না বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। তবে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। আমাদের আচরণবিধিতে বলা আছে যে মাননীয় সংসদ সদস্য উনি বাড়িতে থাকতে পারবেন, কিন্তু কোনো জনসভা বা গণসংযোগ করতে পারবেন না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এমপি সুজনের ব্যক্তিগত সহকারী ও স্ত্রী শফিকুল ইসলামের পক্ষে বিভিন্ন জনসভায় ভোট চাইছেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, ঠাকুরগাঁও। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে সোমবার মধ্যরাতে। দিনরাত এক করে বাড়ি বাড়ি ধর্ণা দিচ্ছেন প্রার্থীরা। পছন্দের প্রার্থীকে বেছে নিতে প্রস্তুত ভোটাররাও। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। শহর নগর গ্রামে এখন বইছে ভোটের উৎসব। নানান রং আর নানান ঢঙের প্ল্যাকার্ড বার্তা দিচ্ছে প্রতিশ্রুতির। বাদ্যের তালে তালে শেষ সময়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার দামামা। শেষ বেলায় এসে যেন ফুরসত নেই প্রার্থী আর তার কর্মী সমর্থকদের। নিজেদের নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে হাজিরা দিচ্ছেন ভোটারদের দ্বারে। আমরা আশা করছি নির্বাচন কমিশনের আন্ডারে মাননীয় আমাদের নির্বাচনটা সুষ্ঠু হবে। জনগণের একটাই কথা, আমরা পরিবর্তন চাই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেবে, তারা উৎসাহ দেখাচ্ছে। আমরা চাই জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। এতদিনের প্রচারণায় সুযোগ পেয়েছেন ভোটাররাও। ভেবে নিয়েছেন কে পারবেন স্থানীয় সমস্যা খুঁজে সমাধান বের করতে। সুখে দুঃখে যিনি পাশে থাকবেন তার প্রতি আস্থা রাখবেন তারা। দীর্ঘদিন পরে একটা সুন্দর পরিবেশে প্রতীকবিহীন নির্বাচন, জনগণ যাকে মনে করবে যে তাকে দিয়ে তাদের প্রত্যাশা পূরণ হবে তাকেই ভোট দিবে। সৎ এবং যোগ্য প্রার্থী যারা, তাদেরকে আমরা নির্বাচিত করব। সরকারের জন্য যারা রক্ষা করতে পারে, এই কাজগুলি যারা করতে পারে তাদেরকে আমরা ভোট দিব। দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত এবং সুশীল সমাজ গড়ার
লোক যাতে আমরা পাই, আমরা সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং আমরা তাকেই আমরা ভোট দেব। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। সুষ্ঠু ভোট করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সবাই প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। নির্বাচনের আইনশৃঙ্খলা পরিবেশও স্বাভাবিক বিরাজমান। আমি আশা করি আগামী 8 মে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। প্রথম ধাপে দেশের 152 উপজেলায় ভোট হবে 8 মে। রাশেদ লিমন, সময় সংবাদ। এদিকে আচরণবিধি ভঙ্গের দায়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। রোববার আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে তথ্য জানান সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রকাশ্য জনসভায় আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য দিয়েছিল এবং তাদের বক্তব্যের ভাষাটি ছিল আমাদের আইনের সম্পূর্ণ পরিপন্থী। নির্বাচন কমিশন সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা 2016 এর বিধি 18 এবং 31 এর বিধান লঙ্ঘন করেছেন বিধায় উক্ত বিধিমালার বিধি 33 এর বিধান অনুযায়ী বর্ণিত নির্বাচনে তার প্রার্থিতা বাতিল করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাপপ্রবাহে অতিষ্ঠ রাজধানীর জনজীবন কিছুটা স্বস্তির দেখা পেল রোববার রাতের ঝড়ো বৃষ্টিতে। তবে শিলাবৃষ্টি, ঝড়ো বাতাস ও বজ্রপাত একসঙ্গে হওয়ায় কিছুটা বেগও পেতে হয়েছে নগরবাসীকে। এদিকে ঝড়ের সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পড়ে মোহাম্মদপুরে একজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত আরও 6 জন। রোববার রাত 10:30টার কাছাকাছি সময়ে রাজধানীতে শুরু হয় ঝড়ো হাওয়া। তার কিছুক্ষণ পরই শুরু হয় শিলা ও বজ্রসহ বৃষ্টি। মুহূর্তেই খালি হয়ে যায় রাস্তাঘাট। যেহেতু শিলটা পড়তেছে, শিলটা তো ক্ষতিকারক, আমাদের ফসলের জন্য ক্ষতিকারক, বাট এখানে এই অস্বস্তির পর যে একটা স্বস্তি পাচ্ছি আমরা, এটাই আমাদের জন্য অনেক বড়। টানা তাপ প্রবাহের পর কিছু সময়ের বৃষ্টিতে শীতল হয়ে যায় ধরণী। স্বস্তির দেখা মেলে নগর জীবনে, প্রাণ প্রকৃতিও যেন ফিরে পেয়েছে নবরূপ। সন্ধ্যার পরে এখন বৃষ্টি আসছে, শিলা পড়তেছে, প্রাণটা মানে অনেক জুড়ে হয়ে গেল। বৃষ্টি হওয়ার কারণে সবাই খুব আনন্দিত, তো আমরা সবাই উপভোগ করলাম বৃষ্টিটাকে। এদিকে ঝড়ো বাতাসে গাছ ভেঙে পড়ে রাজধানীর বেশ কিছু এলাকায়। জোরে বৃষ্টি হওয়ার কারণে খুব সাবধানতার সাথে গাড়ি চালাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে সামনে গাছ পড়ে গেল। তা আমি মোটামুটি আলহামদুলিল্লাহ কন্ট্রোল করতে পারছি, এর জন্য আমার খুব বেশি একটা সমস্যা হয় নাই। হঠাৎ করে প্রচণ্ড শব্দে গাছ ওয়াল সহ এটা ভেঙে পড়ে আমার সামনেই আর কি। তো ভাগ্য ভালো, রাস্তায় কেউ ছিল না তখন, এই কারণে হতাহতের ঘটনা ঘটেনি আর কি, আলহামদুলিল্লাহ। গাছ পড়ে গেছে, তখন আমরা অধ্যক্ষ মহোদয়কে। রাজধানীতে বাতাসের গতিবেগ ছিল 59 কিলোমিটার। এ সময় 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের যে ধরনটা সেটা হচ্ছে কালবৈশাখী। এই বৃষ্টিটা আরো কয়েকদিন থাকবে এবং এর ব্যাপ্তিটা বা অঞ্চলটা আরো বৃদ্ধি পাবে। সংবাদ, ঢাকা। 3 বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠানের দ্বন্দ্বে বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। এরই মধ্যে বিষয়টি গড়িয়েছে আদালতে, তাই রায় না পাওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ের বাকি কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। যদিও আরও আগেই ঋণ বন্ধ করে দেয় 2টি ব্যাংক, তাই এখন রায়ের অপেক্ষায় সেতু কর্তৃপক্ষ। কদিন আগেও ব্যস্ততায় থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হঠাৎই বন্ধ। শ্রমিক শূন্য পুরো এলাকা। কাউরান বাজার, মগবাজার, মালিবাগ হয়ে প্রায় কমলাপুরে যাওয়া এক একটি পিলার, গার্ডার, টি গার্ডার পড়ে আছে, নেই কোনো কর্মযোগ্য। আজকে আমার আসতে দিলে বলতে হইতেছে কাজ শোনা যাবে, কিন্তু প্রজেক্টটা অনেক ভিতরে অনেক বড়, কাজটা এইদিকে হইতেছে, এইদিকে কাজ। কথা ছিল চলতি বছরই শেষ হবে অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই সময় কাজ চলার কথা দ্রুত গতিতে, কিন্তু হঠাৎ প্রকল্পের কাজ কেন বন্ধ হলো তা নিয়েই প্রশ্ন। একটু পেছনে যাওয়া যাক। 2011 সালে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পায় থাইল্যান্ডের কোম্পানি ইতালথাই। তবে অর্থ জোগাড় করতে না পারায় 8 বছরেও শুরু হয়নি কাজ। 2019 সালে চাইনিজ 2 কোম্পানি শ্যানডং ইন্টারন্যাশনাল আর সিনোহাইড্রোকে যুক্ত করে শুরু হয় কাজ। এই কাজে 3 প্রতিষ্ঠানের শেয়ার যথাক্রমে 51, 34 ও 15 ভাগ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্বাহী প্রতিষ্ঠান।
প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ ব্যয়ের ৭৩ ভাগ যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর ২৭ ভাগ দেবে বাংলাদেশ সরকার। কিন্তু এরই মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে চলমান দ্বন্দ্ব গিয়ে পৌঁছেছে আদালতের গোড়ায়। ফলে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ, সেই সঙ্গে ঋণ সহায়তা বন্ধ করে দিয়েছে ঋণদাতা দুই ব্যাংক। তাই শঙ্কায় এখন পুরো প্রকল্প। দুই পক্ষের বাইরে তো একটা ঠিকাদার কোম্পানিও রয়েছে, সেই ঠিকাদার কোম্পানিকেও আমরা অনুরোধ করছি এবং দুই পক্ষকে আমরা অনুরোধ করেছি, লিখিতভাবে করেছি, তারা যেন কোনোভাবেই কাজটাকে বন্ধ না করে, কারণ এটি একটি মানে শেষ তাড়াতাড়ি আমরা করতে চাই নির্ধারিত সময়ের মধ্যে। কিছুটা কমে গিয়েছে কাজের গতি তাদের মামলা এবং আইনগত জটিলতার জন্য, কিন্তু কোনো জায়গায় কাজ করছে তারা। চুক্তির শর্ত মতে কোনো প্রতিষ্ঠান অর্থ জোগাড়ে ব্যর্থ হলে বাকি প্রতিষ্ঠান চাইলেই তার শেয়ার নিয়ে নিতে পারবে। তাই সেদিকেই আগ্রহ চীনা প্রতিষ্ঠান দুটির। অন্যদিকে অর্থ জোগান না দিয়েই নিজেদের শেয়ার ধরে রাখতে চায় ইতালথাই। কিছু আইনগত বিষয় নিয়ে মামলা রয়েছে, সেই মামলাটি চলমান থাকার কারণে দুটো জায়গায়, একটি হচ্ছে আরবিট্রেশন কেস হয়েছে এবং সেটার পাশাপাশি বাংলাদেশি আদালতেও তারা মামলা করেছে, যেটি হচ্ছে যে থাইল্যান্ডের একটি কোম্পানি এবং চাইনিজ একটি কোম্পানির মধ্যে। এই মামলার ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ হয়তো নিতে হবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কেবলমাত্র হাতিরঝিলার পান্থপথের অংশেই কিছু কাজ এখন চলমান রয়েছে। বন্ধ পড়ে থাকা এসব মেশিনই এখন সাক্ষী দিচ্ছে সরকারের সর্বোচ্চ গুরুত্ব থাকা এই প্রকল্পের স্থবিরতার। অসহায় সেতু কর্তৃপক্ষ, যেহেতু আদালতে গড়িয়েছে দুই ঠিকাদার প্রতিষ্ঠানের রশি টানাটানি, তাই এখন তারা তাকিয়ে আছে সেই রায়ের দিকে। দ্রুত এটি নিষ্পত্তি হবে এখন সেই প্রত্যাশাই কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে রফতানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। ১,৪০০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে। এতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি $১৫০ কোটি বেশি বৈদেশিক বিনিয়োগ হবে জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দক্ষিণাঞ্চল বরিশালে এবার নির্মাণ করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। পদ্মা সেতু এবং পায়রা সমুদ্র বন্দরের পূর্ণাঙ্গ সুফল পেতে এই প্রকল্প হাতে নেয় সরকার। অধিগ্রহণকৃত জমি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে নির্মাণ কাজও। ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে পটুয়াখালীর আউলিয়াপুরের এই খোলা মাঠকে অধিগ্রহণ করা হয়েছে ইপিজেডের জন্য। ৪১০ একর জমির উপর গড়ে উঠবে ৩০৬টি শিল্প প্লট। ইপিজেড পূর্ণাঙ্গ চালু হলে এখানে প্রায় $১৫৩ কোটি বৈদেশিক বিনিয়োগ এবং প্রতি বছর $১৮৬ কোটি আয় হবে। আর সরাসরি কর্মসংস্থান তৈরি হবে দেশের ১ লাখ মানুষের। এছাড়াও ২ লাখ মানুষের পরোক্ষ কর্মসংস্থান হবে বলে জানান সংশ্লিষ্টরা। ইপিজেড হলে এখানে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং ইপিজেডের আশেপাশে যারা তারাই অগ্রাধিকার পাবে। জমিটা আমরা বুঝে নিয়েছি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে, এখন এখানে মাটি বরাদ্দের কাজ শুরু হবে। এখানে পণ্য উৎপাদনের পর পায়রা বন্দর ব্যবহার করে দ্রুত রপ্তানি করার সুযোগ থাকায় পটুয়াখালী ইপিজেডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। ইপিজেড যেখানে ডেভেলপ হয়েছে আপনারা দেখছেন যে বিরাট একটা ওয়ার্কফোর্স কাজ করে। এই ওয়ার্কফোর্সের একটা যদি হয় আমাদের এখানে আর্থসামাজিক অবস্থা অনেকভাবে উন্নতি হবে। এদিকে ইপিজেড নির্মাণে স্থানীয়রা খুশি হলেও জমি অধিগ্রহণে মৌজা দর কম নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন জমি মালিকরা। বর্তমান রেট হইতে প্রায় ২৩,০০০ টাকার মতো শতাংশ ভিত্তিক, কিন্তু আমাদেরকে দেওয়া হয়তো ১৬,০০০ টাকা করে। বর্তমানে যে মূল্য আছে সেই মূল্য দিলে আমরা অনেক খুশি হই। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে গৃহীত এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। এর ব্যয় ধরা হয়েছে ১,৪৪৩ কোটি টাকা। ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেশের প্রথম জেলা হিসেবে বন্দরনগরী চট্টগ্রাম প্রবেশ করেছে স্মার্ট স্কুল বাস রুটে। স্মার্ট কার্ড ব্যবহার করে নির্দিষ্ট ডিভাইসে কার্ড পাঞ্চের মাধ্যমে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে বিআরটিসির দ্বিতল বাস করে বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবে শিক্ষার্থীরা। কার্ড পাঞ্চ করার সঙ্গে সঙ্গে খুদে বার্তা চলে যাবে অভিভাবকদের কাছে। ভাড়া হিসেবে কার্ড থেকে কেটে নেওয়া হবে ৫ টাকা। এছাড়া প্রতি বাসে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি ও বাসে থাকা সিসি ক্যামেরার মাধ্যমে
সন্তানের গতিবিধি সরাসরি মনিটরিং করতে পারবেন অভিভাবকরা। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। স্মার্ট কার্ড ব্যবহার করে স্কুল বাসে প্রবেশ করছে শিক্ষার্থীরা। নগরের বিভিন্ন পয়েন্ট থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত বিআরটিসির 10টি স্মার্ট স্কুল বাসের নির্দিষ্ট ডিভাইসে কার্ড পাঞ্চ করে ওঠার মাধ্যমে শিক্ষার্থীদের স্কুল যাত্রা হয়ে উঠেছে নিরাপদ ও আরামদায়ক। কোনো শিক্ষার্থী বাসে ওঠার সময় নির্দিষ্ট ডিভাইসে কার্ড পাঞ্চ করলে অভিভাবকের কাছে সাথে সাথে চলে যাচ্ছে খুদে বার্তা। একইভাবে বাস থেকে নামলে খুদে বার্তা পৌঁছে যাচ্ছে অভিভাবকের মোবাইলে। এছাড়া হাজিরা যন্ত্রে চাপ দিলেই ভাড়া হিসেবে কার্ড থেকেই কেটে নেওয়া হবে 5 টাকা। স্কুল বাসের ভেতরে স্থাপন করা সিসি ক্যামেরার আইপি অ্যাড্রেসও দেয়া আছে অভিভাবকদের। এর মাধ্যমে অভিভাবকরা ঘরে বসেই স্কুল বাসের ভেতর সন্তান কি করছে তা সরাসরি দেখতে পারবেন। প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি স্থাপনের ফলে নজরে রাখা যাবে বাসের গতিবিধি। কার্ড পাঞ্চ করে সবার সাথে নিরাপদে একসাথে স্কুলে যেতে পারায় খুশি শিক্ষার্থীরা। অনেক ভালো লাগতেছে, এটা সুবিধা হয়েছে, অনেক ধন্যবাদ সবাই এই কার্ড স্কুল বাসকে। এটার মাধ্যমে আমাদের অনেক সুবিধা হচ্ছে, যেমন গার্জিয়ানের টেনশন থাকে না, ওরা মেসেজ পাচ্ছে, আমরা উঠলে আবার নামার সময় মেসেজ পাচ্ছে। মারা নিশ্চিত হচ্ছে যে আমরা সেফ আছি বাসের মধ্যে। গণপরিবহন ব্যবস্থা নিরাপদ না হওয়ায় অভিভাবকরা সন্তানকে একা স্কুলে পাঠাতে ভয় পান। স্মার্ট স্কুল বাস চালু হওয়ায় দুশ্চিন্তা অনেকটাই দূর হয়েছে বলে জানান অভিভাবকরা। আমার বাচ্চা যাচ্ছে, নামতেছে গাড়ি থেকে, উঠতেছে, ওগুলো আমি বাসা থেকে দেখতে পাচ্ছি। মহৎ, এটা ভালো উদ্যোগ, আমরা খুব খুশি। এটা বাংলাদেশে প্রথম কার্ড পাঞ্চ করে স্মার্ট স্কুল বাসের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে স্কুল বাস মনিটরিং এর সাথে যুক্ত ব্যক্তিরা জানান, এর মাধ্যমে শিক্ষার্থীদের যাত্রা নিরাপদ, সাশ্রয়ী ও অভিভাবকদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। স্মার্ট পরিবহনের মাধ্যমে আমরা স্মার্ট সিটি করতে পারবো, যার মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশের পথে আসলে এগিয়ে যাচ্ছি। চট্টগ্রামে 5টি রুটে বর্তমানে এই বাসগুলো চলছে এবং 10টি বাস। প্রত্যেকটা গাড়িতে 2তলা বাসে 2টা ক্যামেরা আমরা ফিট করে দিয়েছি। যখনই ক্যামেরা ভিউতে ক্লিক করে কোন একজন অভিভাবক 2টা ক্যামেরা একসঙ্গে শো করে, তারা তখন তাদের বাচ্চাকে সরাসরি ওখান থেকে দেখতে পারে। পতেঙ্গা হালিশহর এলাকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে ভবিষ্যতে আরো 10টি বাস নামানোর পরিকল্পনা রয়েছে। আমরা যে বাসটিতে আছি এটি বাংলাদেশের প্রথম স্মার্ট স্কুল বাস, যে বাসে উঠতে গেলে কার্ড পাঞ্চের মাধ্যমেই শিক্ষার্থীদেরকে বাসে উঠতে হয়। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটা কমেছে, তেমনি অভিভাবকরা থাকে টেনশন মুক্ত। চট্টগ্রামের স্মার্ট স্কুল বাস থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। নিউ ইয়র্কে অটো শপের মাধ্যমে সেবা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন প্রবাসী বাংলাদেশি। গ্রাহক সন্তুষ্টিতে মাত্র 4 বছরে হয়ে গেছেন $1 মিলিয়ন মালিক। স্বল্প খরচে ভালো সেবা পাওয়ার কথা জানান গ্রাহকরা। নিউ ইয়র্ক ঘুরে এসে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। রাস্তার দুপাশে সারি সারি গাড়ি দেখে যে কারো মনে হতেই পারে পার্কিং করে রাখা আছে গাড়িগুলো, কিন্তু বাস্তবে অপেক্ষমান মেরামতের জন্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটিতে কয়েক বছর ধরে বিডি অটো রিপেয়ার অ্যান্ড কলিশন নামে গাড়ি সার্ভিস পয়েন্ট করে তুলেছেন বাংলাদেশি যুবক আলমগীর হোসাইন। প্রয়োজন আর কম খরচে ভালো সার্ভিস দেয় মন কেড়েছেন গাড়ি ব্যবহারকারীদের। পার্টসের যে দাম বলে এক্স্যাক্টলি ওই দামই রাখেন এবং যে চার্জ করেন সেটাও রিজনেবল অ্যান্ড গুড প্রাইস। এর আগে আমি আরেক গাড়িতে কাজ করাইতাম গাড়ি, তো এখানের তুলনায় এখানে আমি মনে করি যে এই সার্ভিসের কোনো তুলনা হয় না। আমি এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আমি এখানে গাড়ি নিয়ে আসি। মার্সিডিজ, টয়োটা, হোন্ডা থেকে টেসলা, অত্যাধুনিক বিভিন্ন ব্র্যান্ডের নিত্য নতুন মডেলের গাড়ি মেরামত ও রং পরিবর্তন করে নতুনত্ব নিয়ে আসা হয় কারখানাটিতে। তারা যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে এগেন আসে, আমরা আবার এগেন ওকে করে দেই। শুধু দক্ষতা নয়, স্বকীয়তা আর মননশীলতা থাকায় নিজের ক্যাশ কাউন্টার সাজিয়েছেন একটি গাড়ির অংশ দিয়ে। এই উদ্যোক্তা জানান, প্রতিটি গাড়ি মেরামত করেন নিজের ভেবেই। আর এ খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্র জুড়েই। যে কেউ এ পেশায় অভিজ্ঞতা অনুযায়ী সপ্তাহে আয় করতে পারেন $600 থেকে $2000। একটা গাড়ি যখন আমার শপের গেটটা ক্রস করে ভেতরে চলে আসে, আমি তখন মনে করি যখন চাবিটা হস্তান্তর করা হয় আমার কাছে, তখন এই গাড়িটা আমার। তখন আমি দেখি আমার গাড়িতে আমি কী করব। এই সেক্টরে কাজের সুযোগ সুবিধাও অনেক আছে এবং বাংলাদেশ থেকে এই লাইনে যদি আরেকটু ভালো করে শিখে আসা হয় তাহলে কাজের কোনো অভাব হবে না। প্রতিদিন এই অটো শপে 30 থেকে 35টি গাড়ি সার্ভিস দেয় 18 জন দক্ষ কর্মী। কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় নতুন কর্মসংস্থানের কথা জানান কর্তৃপক্ষ। সততা, কর্মদক্ষতা আর পরিশ্রমের মাধ্যমে যে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত নিউ ইয়র্কে বাংলাদেশি এই মোটর ওয়ার্কশপটি, যা বিদেশের মাটিতেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউ ইয়র্ক থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
জরাজীর্ণ যন্ত্রাংশ ও শোধনাগারের সক্ষমতা না বাড়ানোর কারণে পিরোজপুর পৌরসভায় কমে এসেছে সুপেয় পানি সরবরাহ। শোধন করা যাচ্ছে চাহিদার 4 ভাগের মাত্র 1 ভাগ পানি। অন্যদিকে আশেপাশে বড় কোনো জলাশয় না থাকায় পানির তীব্র সংকট ধারণ করেছে পৌর এলাকায়। জিয়াউল হকের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসানের ছবি নিয়ে রিপোর্ট। পাইপলাইন থেকে পাত্রে পানি সংগ্রহ করছেন নারীরা, তবে কেউ পাচ্ছেন, কেউ বা খালি হাতে ফিরছেন, কেননা সরবরাহকৃত পানিতে মিটছে না চাহিদা। 1983 সালে সুপেয় পানির জন্য পিরোজপুর পৌরসভায় পানি শোধনাগার চালু করে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। এরপর আর আধুনিকায়ন করা হয়নি প্ল্যান্টের কোনো যন্ত্র। প্রথম দিকে প্রতি ঘন্টায় প্রায় 50,000 লিটার পানি শোধন করা হলেও সময়ের সঙ্গে তা বেড়ে দাঁড়ায় 2.5 গুণে। তবে মানুষের বসতি বাড়ায়, চাহিদাও বাড়ে 20 গুণে। এ কারণে পুরাতন জরাজীর্ণ মেশিন দিয়ে মিটছে না চাহিদা। পৌরবাসী জানায়, আশেপাশে কোনো বড় জলাশয় না থাকায় পানির সংকট তীব্র ধারণ করেছে পৌর এলাকায়। আগে আমরা মনে করেন 10-12 কলস পানি পাইতে আমরা মোটামুটি একটা ফ্যামিলি চলতে পারতো। বর্তমানে এখন 2-1 কলস পানি পাইতেই কষ্ট হচ্ছে। খাল হয়ে গেছে, ড্রেন, পুকুরে পানি নেই, তাহলে মানুষ কিভাবে চলবে? দূর দূরান্ত থেকে পানি আনতে হচ্ছে, কিন্তু প্রপার সাপ্লাইর পানি আমরা পাচ্ছি না। জনসংখ্যা বাড়ছে, বেশ ভালো কথা, আমরা বিলও তো বাড়াইতেছি, সেই টাকাটা যায় কোথায়? সংকট সমাধানে নতুন প্রকল্প নেয়ার জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। পরামর্শক প্রতিষ্ঠানের যারা আছেন তারা এটা নিয়ে কাজ করছেন যে টোটাল পপুলেশন কত একটা প্রজেকশন করবেন, সেইটার জন্য কিরকম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দরকার, কতটুকু পানি প্রতিদিন দরকার, তার উপর বেসিস করে ডিজাইন করবে। পিরোজপুর পৌরসভার তথ্য মতে 1 লাখের বেশি পৌরবাসীর প্রতি ঘন্টায় 10 লাখ লিটার পানির চাহিদা রয়েছে, আর শোধন করে সরবরাহ করা হচ্ছে মাত্র 2 থেকে 2.5 লাখ লিটার পানি। সময় সংবাদ, পিরোজপুর। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে মুগ ডালের বাম্পার ফলন হয়েছে দেশের শীর্ষ উৎপাদনকারী জেলা পটুয়াখালীতে। বর্তমানে কষ্টের ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠে চাষ হচ্ছে মুগ ডাল। পরিপক্ক হওয়ায় ক্ষেত থেকে ফসল সংগ্রহে ব্যস্ত কৃষক। এবছর মুগ ডালের বাম্পার ফলন হয়েছে দেশের শীর্ষ উৎপাদনকারী জেলা পটুয়াখালীতে। একর প্রতি 2700 থেকে 2800 কেজি পর্যন্ত ফলন আসছে। তবে শেষ সময়ে এসে বাদ সেধেছে আবহাওয়া। দাবদাহের পর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। এ কারণে খেতে দিনের বেলায় কাজ করা কঠিন হয়ে পড়েছে। কৃষকরা জানান, গরমের কারণে পাওয়া যাচ্ছে না কোনো শ্রমিক। বাজারের দাম ভালো থাকলেও সংগ্রহ করা যাচ্ছে না ফসল। এর মধ্যে বেশি বৃষ্টি হলে খেতেই নষ্ট হবে মুগ ডাল। ফসল বাড়িতে আমরা নিতে পারতেছি না এই রোদ্দুরের কারণে। সকালে মাত্র 2-1 ঘন্টা চলতে পারি, হারফার রোদ্দের ফেকে বাড়তে চলে যাওয়া লাগে। ডাল তোলার মতো লোক নাই, 1000 টাকা বেতন দিলেও লোক পাওয়া যায় না। তুলতে না পারলে আমাদের জমির ফসল তো পানিতে নষ্ট হয়ে যাবে। ভারী বৃষ্টিপাতে এড়াতে চলতি সপ্তাহের মধ্যে ফসল তোলার পরামর্শ কৃষি বিভাগের। সামনের দিনগুলোতে আমাদের আবহাওয়া দুর্যোগ হতে পারে, সেখানে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এই জন্য তারা যাতে দ্রুত মুগ ডাল কর্তন করে বাড়িতে নেয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে পটুয়াখালীতে 85,000 হেক্টর জমিতে মুগ ডাল চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,22,520 মেট্রিক টন। আর চলতি মাসে স্থানীয় বাজারে প্রতি মন মুগ ডাল বিক্রি হচ্ছে 3800 থেকে 4000 টাকায়। সময় সংবাদ, পটুয়াখালী। পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। উপজেলা নির্বাচন যেন পারিবারিক প্রতিযোগিতা। বালিয়াডাঙ্গিতে 2 চাচা 1 ভাতিজার লড়াই। সবাই স্থানীয় সংসদ সদস্যের স্বজন। দ্বিধাদ্বন্দ্বে সাধারণ ভোটাররা। 3 ঠিকাদারের দ্বন্দ্বের গ্যাড়াকলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ। নির্মাণ কাজ গড়িয়েছে আদালতে। ইপিজেড পাচ্ছে দক্ষিণাঞ্চল, আসবে $150 কোটি বিনিয়োগ। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী শায়লা রহমান ইমা। ধন্যবাদ ধ্রুব। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।